আজকে খবরের শিরোনামে থাকা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আদালতের রক্ষাকবচ। আর এই আদালতের রক্ষাকবচ নিয়ে কি আলোচনা চলছে চলুন দেখে নেই এবার। নমস্কার, শুরু করছি আজকের রাজারহাট বাজার। শুধু খবর নয়, আস্থার প্রতীক এই বিশ্বাস নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আমরা। এর একটি গুরুত্বপূর্ণ সংবাদের গভীরে পৌঁছবো আমরা, যার শেষে থাকছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃশ্য। এই গুরুত্বপূর্ণ সংবাদ জানতে চোখ রাখুন, দেখুন রাজারহাট বার্তা। তৃণমূলের যে সমস্ত নেতা নেত্রীরা ইতিমধ্যেই আনন্দ উল্লাস করা শুরু করেছেন, পারলে এক্ষুনি গিয়ে দোকান থেকে নতুন জামা কাপড় কিনে এনে পরা, ঠিক রোববারের দুপুরের মতন বাড়িতে মাংস ভাত রান্না করা, সন্ধ্যাবেলা অর্ডার দিয়ে দেওয়া বক্সের জন্য বা অন্যান্য পার্টির সরঞ্জামের জন্য সন্ধ্যাবেলা পার্টি টাটি করবেন বলে অলরেডি যারা ভেবে রেখেছে, তাদের উদ্দেশ্যে বলছি, আনন্দ উল্লাসগুলো করার আগে দু একটা কথা মন দিয়ে একটু শুনুন। শুভেন্দুবাবু 2022 সালে ডিসেম্বর মাসে রাজাশেখর মান্থার যে অর্ডারটি পেয়েছিলেন, সেটা হচ্ছে ওয়াজ ইন দ্য নেচার অফ অ্যান ইন্টারিম অর্ডার। সেখানে কোর্ট বলেছিল যে সমস্ত 26টা এফআইআর শুভেন্দুবাবু যেটার বিরুদ্ধে হাইকোর্টে এসেছিলেন কষিয়েছে, সেগুলোর উপরে সবকটা স্টে দিয়েছিল হাইকোর্ট। আর ইন্টারিম প্রোটেকশন হিসেবে বলেছিল যে শুভেন্দুবাবুর বিরুদ্ধে কোনো এফআইআর করতে গেলে উইদাউট দি প্রায়ার পারমিশন অফ দি কোর্ট আর উইদাউট দি লিভ অফ দি কোর্ট সেটা করা যাবে না, মানে কোর্টের অনুমতি ছাড়া শুভেন্দুবাবুর বিরুদ্ধে এফআইআর করা যাবে না। দ্যাট ওয়াজ ইন দি নেচার অফ অ্যান ইন্টারিম অর্ডার, একটা অন্তর্বর্তী নির্দেশ ছিল। পরবর্তীকালে এই মামলাটা নিয়ে দীর্ঘদিন শুনানি হয়, গঙ্গা দিয়ে অনেক জল বয়ে যায়। এই মামলাটি আলটিমেটলি একটা ফাইনাল হিয়ারিং এর স্টেজে আসে এবং সেটা হয়, এবং আলটিমেটলি জজ সাহেব আজকে তার জাজমেন্ট শোনায়। ফাইনাল যখন জাজমেন্ট জজ সাহেব শোনায়, তখন ইট ইজ অ্যাপারেন্ট যে ইন্টারিম জায়গাগুলো, ইন্টারিম মেজারের জায়গাগুলো আর থাকে না। তখন ফাইনাল রিলিফ নিয়ে আলোচনা হয়, যে মূল প্রেয়ারটা শুভেন্দুবাবুর ছিল সেটাকে অ্যাড্রেস করা হয়। যারা আনন্দ উল্লাস করবেন বলে ভেবে রেখেছেন, যারা আনন্দ করবেন, মাংস ভাত খাবেন, মন দিয়ে শুনুন। 15টা মামলা রাজ্য সরকার যেগুলো শুভেন্দুবাবুর বিরুদ্ধে করেছিলেন সেগুলোকে সর্বৈব খারিজ করেছে হাইকোর্ট, কোয়াশ করে দিয়েছে। বাদ বাকি 4-5খানা এফআইআর, সেগুলো ইনভেস্টিগেশনের ক্ষেত্রেও রাজ্য সরকারের উপর আস্থা রাখেনি হাইকোর্ট। এসআইটি ফরমেশন করে দিয়েছে, এসআইটি করে বলেছে সিবিআই এবং রাজ্য প্রশাসন তারা যৌথভাবে ইনভেস্টিগেট করবে। রাজ্য প্রশাসনের উপরে আস্থা রাখলে সিবিআইকে নিয়ে জয়েন্টলি সেখানে এসআইটি হতো। তো যারা আনন্দ উল্লাস করছেন তাদের বোঝা উচিত এই লড়াইয়ে জয় শুভেন্দু অধিকারীর হয়েছে। তারা কি আদতে শুভেন্দু অধিকারীর এই বিজয়ের জন্য তারা আনন্দ উল্লাস করছেন? করলে করুন, কোনো বাধা নেই। বলুন, তাহলে আমি এক প্যাকেট মিষ্টি আপনাদের পাঠিয়ে দিচ্ছি। ভালো থাকবেন, নমস্কার। 3-4 বছর ধরে যে বাধাটা ছিল এবং যার জন্য উনি বেশি মাস্তানি করে বেড়াতেন, সেই মাস্তানিটা এবার বন্ধ হয়। এতদিন ধরে যে রক্ষা কবচটা ছিল দীর্ঘ 3-4 বছর ধরে, আর সেই ফাইনাল হিয়ারিং এর পর জাজমেন্ট দেওয়ার পর সেই রক্ষা কবচ ভেকেট করে দিয়েছে। শুভেন্দু অধিকারী মামলায় অনেকগুলো এফআইআর চ্যালেঞ্জ হয়েছিল, প্রায় 18-20টা মামলা চ্যালেঞ্জ হয়েছিল। তার মধ্যে 12-13টা মামলা ওয়াশ করেছে, বাকি কটা মামলাতে স্টেটকে প্রসিড করতে বলেছে। ইনভেস্টিগেশন উইল কন্টিনিউ, ইনভেস্টিগেশন উইল প্রসিড ইন অ্যাকর্ডেন্স উইথ ল। এবং এখানে সিটের সিট করেছে, সেই সিটে একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের একজন এসপি থাকবে র্যাঙ্কে, আর সিবিআইয়ের একজন থাকবে। তারা দুজনেই ইকুয়াল সংখ্যা নিয়ে তার ইনভেস্টিগেশন করে, ঠিক আছে। আর বীরবাহা হাঁসদা যে এটা করেছিল, বীরবাহা হাঁসদা যে মামলাটা করেছিল, সেই বীরবাহা হাঁসদার মামলাতে কোর্ট বলেছে যে ওই বীরবাহা হাঁসদার মামলাটা মেন রিট পিটিশন বা অ্যামেন্ডমেন্ট করে চ্যালেঞ্জ করা হয়নি, সিল্কার সেই জন্য বীরবাহা হাঁসদার যে মামলা, সেই মামলায় কোর্ট কোনো ইন্টারফেয়ারিং করেনি বা কোনো এর ভেতরে কোনো ঢোকেনি ওয়েদার বীরবাহা হাঁসদার কমপ্লেন ইজ রাইট অর রং। এখন আগেকার প্রোটেকশন অনুযায়ী তো সব কোনো ম্যাটারে এফআইআর করা যাচ্ছিল না, বা বীরবাহা হাঁসদার ম্যাটারেও এফআইআর করা যাচ্ছিল, সেগুলো এখন রাস্তা খুলে গেল, সেই রাস্তা অনুযায়ী চলবে। রাজ্যের হাত আর বাধা থাকছে না এই মুহূর্তে, আর কোনোভাবে না, আর কোনো বাধা থাকছে না। 3-4 বছর ধরে যে বাধাটা ছিল এবং যার জন্য উনি বেশি মাস্তানি করে বেড়াতেন, সেই মাস্তানিটা এবার বন্ধ হয়। যে প্রোটেকশন জন্য রাজনৈতিকভাবে বিরোধী দলনেতার বিরুদ্ধে আপনারা কোনো পদক্ষেপ নিতে পারছিলেন না, যাদবপুরের সমাজেও আপনারা একই আজকে সেই বাধা রইল না। এবার যে কমপ্লেনগুলো ছিল, সেই কমপ্লেনগুলো আজকে যদি এফআইআর লজ করে প্রসিড করতে চায়, পুলিশ প্রসিড করবে। একদিন তো এফআইআরগুলো করতে পারেনি, কমপ্লেনগুলি লজ করা ছিল, সেগুলো করতে পারবে।
পুরনো ওরা একটা যে কথা বলছে যে ওদের মক্কেলের এগেনস্টে আগে শুভেন্দু অধিকারীর প্রচুর কেস করা হচ্ছে। তো আমারও বক্তব্য, শুভেন্দু অধিকারী যদি 1000টা ক্রিমিনাল কেস ক্রাইম করে তো 1000টা ক্রিমিনাল কেস হবে। যে মুড়িমুড়কির মতো ক্রাইম করে তার ক্ষেত্রে মুড়িমুড়কির মতো এফআইআর হবে। সে তো আর কোনো প্রিভিলেজ পার্সন না। অর্থাৎ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রসিড করতে পারবে ইন অ্যাকর্ডেন্স। কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দু অধিকারী। জাস্টিস মান্থা যারা অনির্দিষ্টকালীন রক্ষা কবচ দিয়ে গেছিলেন, আজ বিচারপতি জয় সেনগুপ্ত সেই রক্ষা কবচ প্রত্যাহার করে নিয়েছেন, খারিজ করে দিয়েছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বলছিল তাতে মান্যতা দিয়েছেন। একজন ব্যক্তি কোনো মামলায় রক্ষা কবচ পেতে পারেন, একজন ব্যক্তি একাধিক মামলায় ক্ষেত্র বিশেষে রক্ষা কবচ পেতে পারেন, কিন্তু একজন ব্যক্তি ভবিষ্যতে কি করবেন সেটা না জেনে আদালত কখন রক্ষা কবচ দেন, কিভাবে রক্ষা কবচ দেন? জাস্টিস জয় সেনগুপ্ত মাননীয় বিচারপতি তিনি বলেছেন এটা চলতে পারে না অনির্দিষ্টকালীন, ফলে তিনি সরিয়ে দিয়েছেন। তিনি আরো কয়েকটি মামলা খারিজ করে দিয়েছেন, আর 5টি মামলা যাতে শুভেন্দু অধিকারী কোয়াশিং এর দাবি করেছিলেন তাতে এসআইটি গঠন করতে বলেছেন, এসআইটি তদন্ত করবে ওই কেসগুলো। অর্থাৎ শুভেন্দুবাবু এই জাস্টিস মান্থার এই রক্ষা কবচ তার উপর ভর করে যে আপত্তিকর কথা, অশালীন কথা, প্ররোচনামূলক আচরণ একের পর এক করে এসছেন এবং আইনকে তোয়াক্কা করেননি। আজ এই রায়ের পর তাকে গোটা বিষয়টা দেখতে হবে, খতিয়ে দেখতে হবে। একে কি বলে জানেন? একে বলে জোর সা ঝটকা। না, রাজ্যের তরফ থেকে তাহলে বলবো যে হয়তো জিনিসটাকে মিসইন্টারপ্রেট করা হচ্ছে। রাজ্য সরকারের হার হয়েছে, কারণ বেশিরভাগ এফআইআরই মাননীয় বিচারপতি জাস্টিস জয় সেনগুপ্ত কোয়াশ করে দিয়েছেন। দেখুন, 2021 সালে এবং 2022 সালে দুটি রিট পিটিশন কলকাতা হাইকোর্টে ফাইল করা হয়েছিল মাননীয় বিরোধী দলনেতার তরফ থেকে, যেখানে 2021-এ উনি বিরোধী দলনেতা বা উনি ভারতীয় জনতা পার্টি জয়েন করার পর থেকেই বিভিন্ন রকমের ক্রিমিনাল কেস ওনার বিরুদ্ধে ফাইল করা হচ্ছিল। তো ইনিশিয়ালি 2021-এ যে রিট পিটিশনটি ফাইল করা হয়েছিল তাতে অন্তর্বর্তী আদেশ হিসেবে ওই এফআইআরগুলোকে স্টে করে দেওয়া হয়েছিল আদালতের তরফ থেকে, এবং তারপরে যেটি হয় ওই এফআইআরগুলো স্টে হওয়ার পরেও রাজ্যের তরফ থেকে আরও বিভিন্ন রকমের এফআইআর ফাইল করা শুরু হয় আর কি। প্রত্যেক দিন, প্রত্যেক দুদিনে একটা দুটো করে এরকম এফআইআর, আর সবকটা এফআইআরই যাকে বলে হচ্ছে ফ্রিভোলাস এফআইআর, মানে 5 বছর আগেকার ঘটনা, 3 বছর আগেকার ঘটনা, অদ্ভুত অদ্ভুত সমস্ত আকাশ কুসুম মানে অভিযোগ। কোথাও বলছে যে কেউ হার কারোর চুরি হয়েছে, বলছে যে এটা ওনার কথায় চুরি হয়েছে। এরকম বিভিন্ন রকমের কমপ্লেনেন্ট ধরে এনে তাদেরকে দিয়ে কমপ্লেন করিয়ে কিছু নতুন এফআইআর, এবং আবার কিছু কমপ্লেনেন্টকে ধরিয়ে এনে তারা বলছে যে 5 বছর আগে এরকম কিছু হয়েছিল, এতদিন বলতে পারিনি, করে আবার সেটাকে নিয়ে একটা এফআইআর নিয়ে রাজ্য এরকম একটি ক্ষিপ্র গতিতে চলছিল মাননীয় বিরোধী দলনেতার এগেনস্টে পুলিশ প্রসিকিউশন বা পুলিশি হয়রানি করার জন্য আর কি। তো সেকেন্ড রিট পিটিশনটিও ফাইল করা হয়, তাতে এটিও উল্লেখ করা হয় যে শুধু মাননীয় বিরোধী দলনেতা নয়, যারা যারা মাননীয় বিরোধী দলনেতার সাথে রাজনীতি করেন বা বিরোধী দলনেতার কাছের আর কি, তাদেরকেও পুলিশ এরকমভাবে হ্যারাস করছে। তো আদালত ওই রিট পিটিশনটিও শোনার পরে, যেটা 2022-এ ফাইল করা হয়, যে এফআইআরগুলো তখন ওই রিট পিটিশনেও বলা হয়েছিল আর কি, সেগুলোকেও স্টে করে দেন, এবং যে হারে ওনাকে পুলিশি হয়রানি করা হচ্ছিল তাতে আদালত তখন বলেছিল যে যদি কোনো নতুন এফআইআর করতে হয় তাহলে রাজ্যকে আদালতের মাননীয় কলকাতা হাইকোর্টের লিভ নিয়ে, অনুমতি নিয়ে সেই নতুন এফআইআর দাখিল করতে হবে। তো তারপরে মামলাটি নিয়ে তো রাজ্য সুপ্রিম কোর্টেও যায়। প্রথমে এখানে ডিভিশন বেঞ্চের কাছেও অ্যাপ্রোচ করে, অ্যাপিল ফাইল করে, সেখানে মেনটেনেবল নয় বলে সেই অ্যাপিল ডিসমিস করে দেয় রাজ্যের অ্যাপিল। তারপরে সুপ্রিম কোর্টেও তারা যায়, একবার নয় বহুবার বিভিন্ন পার্টির মাধ্যমে সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্টের কাছে অ্যাপ্রোচ করা হয়েছিল। বাট অনারেবল সুপ্রিম কোর্টও এই অর্ডারগুলির সাথে কোনোরকমভাবে ইন্টারফেয়ার করেননি, অন্তর্বর্তী আদেশ ছিল এগুলো, এবং মামলার দুটি ফাইনাল হিয়ারিংয়ের জন্য মাননীয় সুপ্রিম কোর্ট বলেন হচ্ছে কলকাতা হাইকোর্টের কাছে তাড়াতাড়ি যাতে ফাইনাল হিয়ারিং হয়ে নিষ্পত্তি হয় সেই ব্যবস্থা নিতে। মামলাটি তারপরে বহুদিন ধরে হিয়ারিং হয়েছে। হিয়ারিংয়ের সময় ইনফ্যাক্ট রাজ্যের তরফ থেকেও বেশ কয়েকটি এফআইআর বলা হয় রাজ্যের তরফ থেকে যে এই এফআইআরগুলো নিয়ে আমরা কোনোরকমভাবে ডিলই করবো না, কারণ এই এফআইআরগুলো সম্ভবত ফ্রিভোলাস। তো রাজ্য বেশ কয়েকটি এফআইআর নিয়ে আর্গুও করেনি,
এবার যেটি হয়েছে যে বাকি এফআইআর গুলি আছে তাতে রাজ্য সরকারের হার হয়েছে, কারণ বেশিরভাগ এফআইআরই মাননীয় বিচারপতি জাস্টিস জয় সেনগুপ্ত কোয়াশ করে দিয়েছেন, এবং কয়েকটি এফআইআর যে কটিকে কোয়াশ করেননি উনি বলেছেন হচ্ছে যে বিশ্বাসযোগ্যতা বাড়াবার জন্যে, নাগরিকদের যে বিশ্বাসযোগ্যতা বা যে বিশ্বাস নাগরিকরা চায় আর কি, যে 4টে না 5টা এফআইআর, এখনো অর্ডারটি আপলোডেড হয়নি, তো আমি কোর্টের মধ্যে যা শুনেছি সেটা থেকেই বলছি, 4টে না 5টা এফআইআর যেগুলোকে কোয়াশ করা হচ্ছে না সেগুলোর জন্য একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করে দেওয়া হয়েছে, যেটা সিবিআই এবং রাজ্য পুলিশ দুজনের সিনিয়র অফিসার দুজন থাকবে, এবং তারা 5জন করে আরো অফিসার নিতে পারবে, নিয়ে তারা ওই 4টে না 5টা কেস ইনভেস্টিগেট করবে। এবার প্রশ্ন আসছে যে আপনাদের মিডিয়াতেও দেখানো হচ্ছে যে রক্ষা কবচ প্রত্যাহার, এই জিনিসটা আপনাদের একটু সংশোধন করে নেওয়া উচিত, কেননা আদালতের অন্তর্বর্তী আদেশ যেটি ছিল সেটা আমি বললাম আপনাদেরকে, অন্তর্বর্তী আদেশ ছিল হচ্ছে মামলা যতক্ষণ শুনানি হচ্ছে ততক্ষণ কোনো ফ্রেশ এফআইআর রেজিস্টার করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে। তো মামলাটি যেহেতু দুটি মামলাই আজকে ফাইনাল হিয়ারিং হয়ে আজকে জাজমেন্ট দিয়েছে, তাই জন্য ন্যাচারালি ওই রক্ষা কবচের জায়গাটা আর নেই, কেননা মামলাটি ফাইনালি আজকে নিষ্পত্তি হয়ে গেছে। তো অবশ্য আদালত একটা কথা বলেছে, আমরা এর মধ্যে আরো 6টা না 7টা আরো এফআইআর ছিল যেগুলো আমরা সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিট করে ফাইল করেছিলাম, যে এই এফআইআর গুলো আমরা পরে জানতে পেরেছি মামলার ফাইল হওয়ার পরে যে এরকম এফআইআর আছে যেখানে মাননীয় বিরোধী দলনেতার নাম আছে আর কি, বা ওনার বিরুদ্ধে করা হয়েছে। আদালতের বক্তব্য আজকে হচ্ছে যে যেহেতু মেন রিট পিটিশনের প্রেয়ারে ওই এফআইআর গুলোর কোয়াশিং এর জন্য প্রেয়ার স্পেসিফিক্যালি ছিল না, তাই জন্য আমাদেরকে লিবার্টি দিয়েছে ওই এফআইআর গুলোকে সেপারেটলি চ্যালেঞ্জ করা। তো আমরা সেই লিবার্টি তো ডেফিনেটলি অ্যাভেল করবো। আর নতুন এফআইআর এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই যে এখন ফাইনালি এটা যে নিষ্পত্তি হয়ে যাচ্ছে, আমরা যদি রাজ্যের আচরণ দেখি মাননীয় বিরোধী দলনেতার প্রতি, কেননা তারা তো প্রতি মানে কি বলবো ড্রপ অফ আ হ্যাটে তারা মাননীয় বিরোধী দলনেতার বিরুদ্ধে একটা করে ক্রিমিনাল কেস ফাইল করে, তো এবার তো সেই হ্যারাসমেন্ট শুরু করবে। আরো তার কারণ হচ্ছে যেহেতু নির্বাচন এগিয়ে আসছে, তার মুভমেন্টটাকে সম্পূর্ণভাবে রেস্ট্রিক্ট করার চেষ্টা করবে, কারণ এভরি ডে হয়তো 1টা 2টো করে এফআইআর রেজিস্টার করে এখান থেকে নোটিশ দিয়ে তাকে এখানে ডেকে পাঠানো হবে, ওখানে ডেকে পাঠানো হবে। তো আমরা বলেছিলাম হচ্ছে যে সেটা নিয়েও একটা ইন অ্যাডভান্স একটা যদি আমাদেরকে আজকে বলেছি আমরা করতে, যে যদি একটা কোনো রকমের একটা সুরক্ষা দিয়ে রাখা হয় আর কি। তো আদালত বলেছে যে না, যতক্ষণ না এফআইআর রেজিস্টার্ড হচ্ছে ততক্ষণ তো আদালত এখন কিছু করতে পারবে না, এফআইআর রেজিস্টার্ড হলে তো অবশ্যই আদালতের কাছে আসার, আদালতের দরজা নক করার লিবার্টি আমাদের সবসময় আছে। তো এই মোটামুটি হয়েছে, আমরা ওয়েলকাম করছি, কেননা আমাদের যে বক্তব্য মানে মাননীয় বিরোধী দলনেতার যে বক্তব্য যে ওনার বিরুদ্ধে পুলিশ প্রসিকিউশন হচ্ছিল, ওনার বিরুদ্ধে ভুয়ো এফআইআর রাজ্য সরকার ফাইল রেজিস্টার করছিল, সেটি আজকে প্রতিস্থাপিত হয়েছে। এফআইআর গুলো বেশিরভাগই কোয়াশ হয়ে গেছে, এবং বাকি এফআইআর ও পুলিশের উপরে, রাজ্য পুলিশের উপরে আদালতও ভরসা রাখতে পারেনি, তাই জন্যই সিবিআই এবং রাজ্যকে নিয়ে এই এসআইটি কনস্টিটিউট করে দিয়েছে। তো মোট কথা এই এফআইআর দায়ের করার ক্ষেত্রে আর কোনো বাধা নেই, প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে, আমরা চাইলে আজকেই এফআইআর দায়ের করতে পারি না। রাজ্যের তরফ থেকে তাহলে বলবো যে হয়তো জিনিসটাকে মিসইন্টারপ্রেট করা হচ্ছে, প্রোটেকশন কথাটা বলাটা ভুল হবে। আমি তো আপনাদেরকে এক্সপ্লেন করলামই এতক্ষণ ধরে, যে অর্ডারটি ছিল সেটা হচ্ছে ওটা অন্তর্বর্তী আদেশ ছিল, এবং বলা হয়েছিল হচ্ছে যে যতক্ষণ এই আদালতের মামলাগুলি পেন্ডিং আছে, নতুন যদি কোনো এফআইআর করতে হয় আদালতের অনুমতি নিয়ে করতে হবে। এফআইআর করা যাবে না কিন্তু বলা ছিল না, আদালতের অনুমতি নেওয়ার কথা বলা ছিল। এবং সেক্ষেত্রে রাজ্য সরকার বেশ কয়েকবার অ্যাটেম্পটও করেছেন ভুয়ো এফআইআর রেজিস্টার করার মাননীয় বিরোধী দলনেতার বিরুদ্ধে, 2-3টি অ্যাপ্লিকেশনও করেছিল। 2-3টি অ্যাপ্লিকেশনের মধ্যে কয়েকটি অ্যাপ্লিকেশন তারা উইথড্র করে। রাজ্য প্রথমে আদালতের কাছে অ্যাপ্রোচ করে এই বলে যে আমরা মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে চাইছি এই গ্রাউন্ডে। তারপরে রাজ্য নিজে মামলা শুনানি চলার সময় যখন বুঝতে পারে যে তারা এফআইআর এর রেজিস্ট্রেশনটাকেই আপহোল্ড করতে পারছে না, তখন তারা সেই অ্যাপ্লিকেশনে নিজেদের উইথড্র করে। সো দেয়ারফর আমি যেটা বললাম আবার রিপিট করছি, রক্ষা কবচ প্রত্যাহার কথাটা বলা ভুল হবে। আদালতের বক্তব্য ছিল প্রথম থেকেই যে কোনো এফআইআর রেজিস্টার করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে। এটি যদি বলা হয় তাহলে রাজ্য কোনো রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বা রাজনৈতিক মাইলেজ দেওয়ার জন্য এই কথা বলছে। অ্যাকচুয়ালি আমরা সবাই মানে মাননীয় বিরোধী দলনেতার বক্তব্য হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে এই পুলিশি হয়রানি চলছিল, যেটিকে চ্যালেঞ্জ করা হয়েছিল, সেটা তো সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণে, আর কোনো কারণ মানে তার বাইরে নেই আর কি।
This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. All words spoken in this video are the responsibility of the speaker. The channel has no affiliation with this. নিয়মিত খবর ও আপডেটের জন্য ফলো করুন রাজারহাট বার্তা।